স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ইসকনের সঙ্গে সংশ্লিষ্ট 17 জনের ব্যাংক হিসাবের লেনদেন 30 দিনের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ওই 17 ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবও স্থগিত করতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের এ নির্দেশনা বৃহস্পতিবার দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়। অ্যাকাউন্ট জব্দের তালিকায় আরও রয়েছেন কার্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্বকুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাস, প্রিয়তোষ দাস, রূপন দাস, রূপন কুমার ধর, আশিস পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী এবং সজল দাস। ইন্ধনদাতারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় বলে জানিয়েছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্নের উত্তর দেন তিনি। আমরা আশা করি ছাত্ররা, শ্রমজীবী, কর্মজীবী, সাধারণ মানুষ যারা আছেন প্রত্যেকেই তার নিজ নিজ জায়গায় থেকে আমরা দেশটাকে কোথায় দেখতে চাই এবং সেখানে আমার নিজের কি দায়িত্ব সেটা বুঝবেন। এবং প্রথমত এই ধরনের যখন সেটা সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কোনো যে কোনো মাধ্যমে হোক, যখন এই ধরনের কোনো ইন্ধন জাতীয় বিষয় তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা হবে, তারা যাচাই করবেন যে আসলে ঘটনাটা হয়েছে কিনা। দ্বিতীয়ত, যদি ঘটনা সত্যও হয়, সব ঘটনার প্রতিবাদ এত ভায়োলেন্টলি করার কোনো প্রয়োজন নেই, অনেক শান্তিপূর্ণভাবে করা যাবে, বিকজ আমরা সবাই শান্তি চাই দেশে। তো এখানে আমাদের সাধারণ জনগণ, বিশেষ করে ছাত্র, কর্মজীবী, শ্রমজীবী এবং সকল পর্যায়ের মানুষ, আমাদের একটা সকল নিজের দায়িত্ব আছে যে আমরা যদি নিজে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি তাহলে এই অনেকগুলো এই ধরনের ঘটনা আমরা অ্যাভয়েড করতে পারি। সারা দেশে ক্রমেই শীতের তীব্রতা বাড়ছে। বিশেষ করে উত্তরাঞ্চলে তাপমাত্রার পারদ নামছে দ্রুত। সকাল 9টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.3 ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও সন্ধ্যার পর বাড়তে থাকে ঠান্ডা। সেই সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে চারিদিক। উত্তরের আরেক জেলা কুড়িগ্রামে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শীতের তীব্রতা বেড়েছে লালমনিরহাট, গাইবান্ধা ও দিনাজপুর সহ আশপাশের জেলায়। এতে দুর্ভোগে রয়েছেন অতি দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা। উত্তরের শীতের খবর জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, একটু জানতে চাই যে এখন তো সকাল গড়িয়ে দুপুর, রাতের সঙ্গে দিনের তাপমাত্রার পার্থক্য কতটা থাকছে? ধন্যবাদ আনোয়ার, আপনি জানেন হিমালয়ের পাদদেশের জেলা ঠাকুরগাঁয়ে কিন্তু প্রতি বছর এই শীতের পরিমাণটা একটু বেশি থাকে। শুধু বেশি নয়, এই জেলায় কিংবা এর আশপাশের যে জেলাগুলো পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, এই সকল জেলায় কিন্তু দেশের অন্যান্য প্রান্তের চাইতে শীতের আগমনী বার্তাটা আমরা একটু আগেই পেয়ে থাকি। এবছরও কিন্তু এই অক্টোবরের মাঝামাঝি থেকেই ঠাকুরগাঁও সহ এই আশপাশের জেলাগুলোতে শীতের পরিমাণ বাড়তে শুরু করেছে। রাত্রেবেলা বেশ শীত থাকছে, তবে দিনের বেলা এই এতদিন বেশ কয়েকদিন থেকে কিন্তু দিনের বেলা খুব একটা শীতের আঁচ আমরা করতে পারিনি। সকাল 9টা থেকে 9:30টার পরপরই কিন্তু ঠাকুরগাঁও সহ আশপাশের জেলাগুলোতে শীত কমতে শুরু করে। মানুষ সাধারণত সাধারণ গরমের মতো একটি পরিবেশই থাকে ঠাকুরগাঁয়ে। তবে আমি দুদিন থেকে আমি লক্ষ্য করছি দিনের বেলাও কিন্তু কিছুটা শীতল বাতাস বয়ে যাচ্ছে। সঠিক পরিমাণে রোদ থাকলেও এই শীতল বাতাসের কারণে কিন্তু কিছুটা শীত লাগছে। অনেকেই হালকা যে শীতের কাপড়গুলো সেগুলো দিনের বেলা ব্যবহার করতে শুরু করেছে এবং রাত্রেবেলা মোটা কম্বল বা লেপ ছাড়া কিন্তু শীত নিবারণ সম্ভব হচ্ছে না। ঠাকুরগাঁতে যেমনই শীত আসে, শীতের সাথে সাথে কিন্তু দুর্ভোগগুলো বাড়তে শুরু করে। ছিন্নমূল যে অসহায় মানুষগুলো, তাদের দিনমজুর মানুষগুলোর জন্য ঠাকুরগাঁয়ে দিনপাতি করা বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়। আমি লবি কথা বলেছি বেশ কয়েকজন দিনমজুরের সাথে। তারা এখন থেকেই শঙ্কিত যে এবার শীতে তারা কোনো প্রকারের কোনো সহযোগিতা পাবে কিনা। এ বিষয়ে আমি ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি। জেলা প্রশাসন আমাকে ঠিক কিছুক্ষণ আগেই তার সাথে কথা হলো। তিনি আমাকে জানিয়েছেন যে ঠাকুরগাঁয়ে শীতের পরিমাণের উপর বিবেচনায় নিয়ে ঠাকুরগাঁয়ের ছিন্নমূল অসহায় মানুষের পরিমাণ বিবেচনা নিয়ে এখনই ত্রাণ মন্ত্রণালয়ের সাথে ইতিমধ্যে তারা চিঠি দিয়েছে, কথা হয়েছে। খুব দ্রুতই ঠাকুরগাঁয়ের শীত
সময়কার যে ত্রাণ সেগুলো এসে পৌঁছবে এবং শীতের কম্বল সহ অন্যান্য বেশ নগদ অর্থ সহযোগিতা সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে। তবে প্রতিবারই কিন্তু একটি অভিযোগ ধন্যবাদ আপনাকে। ঠাকুরগাঁও থেকে যুক্ত ছিলেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। এবার পরের প্রসঙ্গ। নারায়ণগঞ্জের বক্তাবলী গণহত্যা দিবস আজ 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে ফতুল্লা থানার বক্তাবলীতে এই দিনে অন্তত 139 জন নিরীহ মানুষকে হত্যা করে পাকিস্তানি সেনারা। প্রতি বছর এ দিনটি এলে শোকের ছায়া নামে এলাকায়। দেশ স্বাধীনের দীর্ঘ সময় পার হলেও দিনটি এখনও জাতীয় স্বীকৃতি না পাওয়ায় হতাশ শহীদদের স্বজনরা। সেদিনের স্মৃতি স্মরণ করে স্থানীয় প্রবীণরা জানান যে তখনও ভোরের কুয়াশা কাটেনি। নদী বেষ্টিত চরাঞ্চল বক্তাবলীর মানুষ ছিলেন ঘুমিয়ে। গ্রামে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি রয়েছে এমন তথ্য পেয়ে এদেশীয় দোসরদের সঙ্গে নিয়ে হামলা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। দুটি ইউনিয়নের 5-6টি গ্রামের প্রায় সবকটি বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তারা। নির্বিচারে হত্যা করা হয় 139 জনকে। দেশের স্বাধীনতা রক্ষায় এ গ্রামের যথেষ্ট অবদান থাকলেও স্বাধীনতার পর অবহেলিত রয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। দূষণ ও দখলের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খাল। বাজার ও বাড়িঘরের ময়লা ফেলে খালটিকে বর্জ্যের ভাগাড়ে পরিণত করেছে অসচেতন লোকজন। খালটিকে অবৈধ দখলমুক্ত করে সংস্কারের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। তিস্তা নদীর গোকর্ণ ঘাট এলাকা থেকে উৎপত্তি হয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের টাউন বাজার এলাকার তিস্তার বুকেই পতিত হয়েছে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের ব্রাহ্মণবাড়িয়া টাউন খাল। শহরের বুক চিরে বয়ে যাওয়া এই খালে একসময় গোসল করতেন সবাই। খাল দিয়ে চলতো নৌকা, তবে সবই এখন অতীত। ওই নারুই নোয়াগাঁওতে মাছ কিনা জাল্লার থেকে এই খালে আমি দাঁড় বাইয়া মাছ নিয়ে আইছি। এখন এই খালে নৌকা চলে না, কিচ্ছু চলে না। বাজারের সারা বাজারের ময়লা এই খালের ভিতরে ফালা। খালের পানির জায়গা এখন ময়লা আবর্জনার দখলে। আবার কোথাও কোথাও মাটি জমে খালের বুকে জন্ম নিয়েছে গাছ। এলাকাবাসী জানান, প্রতিদিন শহরের বিভিন্ন আবাসিক এলাকা, হোটেল, রেস্তোরাঁ ও বাজারের বর্জ্য এনে ফেলা হয় এখানে। এছাড়া শহরের বিভিন্ন পাড়া মহল্লার 20টি ড্রেনের সঙ্গে রয়েছে সংযোগ। ড্রেন দিয়ে প্রতিদিন প্রচুর ময়লা এসে খালে পড়ে। সবসময় অসুখ বিসুখ লেগে থাকে আর কি, বাচ্চাদের বড়দের। বাড়িঘরের মধ্যে থাকতে পারি না এই গন্ধের কারণে। সেবা কর্তৃপক্ষ যদি এই বর্জ্যগুলো নির্দিষ্ট স্থানে ফেলানোর জন্য ব্যবস্থা করে তাহলে খাল তাড়াতাড়ি বড় হবে। ময়লা আবর্জনা যা আছে ডাস্টবিনে পালাইবেন, পৌরসভার লুকায়া আবার এটা ডাস্টবিন থেকে উঠাই নিয়ে যাবো। অবৈধ দখলদারদের উচ্ছেদ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। এটি পানি চলাচল প্রায় বন্ধ এখন, তো সেই হিসাবে এখন উচ্ছেদের জন্য যে অবৈধ দখলদার যারা আছে তাদেরকে উচ্ছেদের জন্য আমরা তালিকা প্রণয়ন করছি। এটা পুনঃখননের একটা চেষ্টা চালানো হচ্ছে। তো সমস্যা হচ্ছে ওটার নিচে দিয়ে প্রচুর ইউটিলিটিস লাইন চলে গেছে, বিভিন্ন গ্যাসের লাইন, পানির লাইন চলে গেছে। তো সেই হিসেবে খনন কার্যটা একটু সমস্যা হচ্ছে। বর্জ্যের কারণে খালপাড়ের বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। দ্রুত খালটিকে সংস্কার করার দাবি এলাকাবাসীর। দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণ গেল আরও 42 ফিলিস্তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার উত্তর দক্ষিণ গাজার বিভিন্ন অংশে ইসরায়েলি বাহিনী বিমান ও স্থল হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। হামলায় আহত হন অন্তত 53 জন। এ নিয়ে গেল 1 বছরের বেশি সময় ধরে গাজায় চলা ইসরায়েলি আগ্রাসনে অন্তত 40,330 জনের প্রাণহানি ঘটল। এমন অবস্থায় জাতিসংঘ আবারও গাজায় চরম দুর্ভিক্ষের আশঙ্কা জানিয়ে আগ্রাসন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায় 20 লাখের বেশি মানুষ গাজায় বিশুদ্ধ পানি ও চরম খাদ্যাভাবে রয়েছে। নীলনদের পশ্চিম তীরে অবস্থিত মিশরীয় একটি শহর গিজা। এ শহরেই রয়েছে গিজা পিরামিড চত্বর, যেখানে আয়োজন করা হয়েছে বিশাল এক প্রদর্শনীর, যা দেখতে ভিড় করছেন পর্যটকরা।
প্রাচীন স্থাপত্যের সঙ্গে আধুনিক শিল্পকলার মেলবন্ধনের এই প্রদর্শনীর এবার বসেছে চতুর্থ আসর। সোনালী আভায় মরুভূমি ও পিরামিডের পটভূমিতে ভাস্কর্যগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যে দর্শকের কাছে প্রদর্শনীকে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো মনে হতে পারে। অক্টোবরে শুরু হওয়া এই প্রদর্শনীর আয়োজন করেছেন নাদিন আবদেল গাফফার ও তার কোম্পানি কালচারভেটর। এতে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকার 12 জন শিল্পী অংশ নিচ্ছেন। অন্যবারের চেয়ে এবারে আসর ভিন্ন, কারণ এশিয়ার শিল্পীরা প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এতে সীমানা পেরিয়ে সম্পর্কের দ্বার উন্মোচন হয়েছে। প্রদর্শনীর পাশাপাশি সঙ্গীত আয়োজনও করা হয়েছে, যেখানে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কোরিয়ান লোকসঙ্গীত আরিরাং পরিবেশন করা হচ্ছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে আরও 1 বছর চুক্তি বাড়ানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি। ক্লাবটির অন্যতম মালিক হোর্সে মাসো 2026 সাল পর্যন্ত মেসিকে ধরে রাখার ইচ্ছা প্রকাশ করেন। যে কোনো সময় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। মেসির চুক্তি নবায়নের সম্ভাবনার আরেকটি বড় ইঙ্গিত হল মিয়ামির নতুন কোচ হিসেবে হাবিয়ের ম্যাচেরানোর নিয়োগ। সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার এবং মেসির জাতীয় দলের সতীর্থ মাচেরানোর নিয়োগে মেসির ভূমিকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকতে পারেন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।